হলো যে আমরা আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ, এবং তার মানে কি আলোকিত বাংলাদেশ। এবং আলোকিত বাংলাদেশ হতে হলে আমাদের গ্রামকে আলোকিত করতে হবে। তাই আমার প্রশ্ন, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলায় দরিদ্র, অসহায়, বেকার, সুবিধা বঞ্চিত গোষ্ঠীর জন্য আপনার মন্ত্রণালয় থেকে যে সুবিধা প্রদান করা হয় তা এই এলাকার মানুষের জন্য অপ্রতুল। এত এত দরিদ্র মানুষ রয়েছে যারা ক্ষুদ্র ঋণ এর টাকা সময় মতো পরিশোধ করতে পারে না। তাদের ঋণের সুদ মওকুফ করার কোনো পরিকল্পনা গ্রহণ করিবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে, যারা শুনছেন সকলকে জানাতে চাই যে আমাদের এখানে দরিদ্র, নিপীড়িত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি, যেটি ইতিমধ্যে আমি বলেছি, সেখানে পল্লী সমাজসেবা কার্যক্রমের অধীনে ইতিমধ্যে 1,36,43,000 টাকা বরাদ্দ করা হয়েছে, যার সুবিধাভোগী 6,889 জন নারী এবং পুরুষ। এটা নারী এবং পুরুষ মিলিয়ে মাননীয় স্পিকার। একইভাবে আরো প্রকল্পের অধীনে 37,31,600 টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে, যার সুবিধাভোগীর সংখ্যা 2,710 জন। যদি বিশেষভাবে এখানে দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের জন্য মাননীয় স্পিকার, সম্পূর্ণ রাজস্ব বাজেটের অর্থায়নে 2002-2003 অর্থবছরে বাস্তবিত হয়ে আসছে। কর্মসূচির মাধ্যমে দগ্ধ ব্যক্তিদের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়। জরিপের মাধ্যমে দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সংখ্যা নিরূপণ, সক্ষমতা ভিত্তিক মুখী প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়। যেই ক্ষুদ্র ঋণের বিষয়ে বলা হচ্ছে মাননীয় স্পিকার, এই ক্ষুদ্র ঋণের জন্য 2 মাস পরে 5% শুধুমাত্র সার্ভিস চার্জে আমরা এই ক্ষুদ্র ঋণটি প্রদান করে থাকি, যেটা সম্পূর্ণ সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, এবং খুবই সহজ শর্তে এই ঋণটা প্রদান করা হয়। যদি এমন হয়ে থাকে যে কেউ এই ক্ষুদ্র ঋণের কিস্তিটা পরিশোধ করতে পারছেন, তাদেরকে আমরা গ্রেস পিরিয়ডে দিয়ে থাকি মাননীয় স্পিকার। এই কর্মসূচির আওতায় সারা দেশে শুরু থেকে মোট সুবিধাভোগী 2,04,065 জনকে ঋণ সুবিধা প্রদান করা হয়েছে। তার মধ্যে 2026-27 অর্থ বছরে সুবিধাভোগীর সংখ্যা হচ্ছে 4,025 জন, এবং আমাদের যতটুকু ট্র্যাক রেকর্ডে আছে যে প্রত্যেকেই সময় মতো তাদের কিস্তিগুলো তারা প্রদান করতে পারছেন। এবং ভবিষ্যতে বাজেটের বরাদ্দ যেটা আছে সেটা দেখে এবং ক্ষুদ্র ঋণের যদি বাড়ে সে বিষয়ে আমরা আরো এই ফ্যাসিলিটি বৃদ্ধি করার জন্য ব্যবস্থা গ্রহণ করব মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা পুরো প্রশ্ন নিচ্ছি। ময়মনসিংহ 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটা বিষয়ে জানতে চাচ্ছি যে বাংলাদেশে যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ যে সামাজিক যে সহায়তা করা হয়, সেখানে বেশ অনিয়ম লক্ষ্য করা যায় কোন ক্ষেত্রে। যেমন প্রতিবন্ধী নয় এমন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়েও এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা ভাতা উত্তোলন করছে। বিগত সরকারের আমলে বিশেষ করে এই কাজটা হয়েছে ব্যাপকভাবে, এবং আমার জানা মতে এরকমও আছে যে সুবিধাভোগী কিছু এলাকার মাননীয় সদস্য সরাসরি প্রশ্ন করুন। এলাকার কিছু মানে দালাল শ্রেণীর লোক দেখা যায় যে 10টা-5টা সিম সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিদের নামে সেই এক ব্যক্তি 10 জনের ভাতা উত্তোলন করছে। এই বিষয়ে সরকারের কোনো ব্যবস্থা নেওয়ার কিনা আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করার জন্য। বর্তমান সরকারের যতগুলো উন্নয়ন পরিকল্পনা রয়েছে মাননীয় স্পিকার, এই উন্নয়ন পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার যদি করতে চাই আমরা সফলভাবে, তাহলে সবার আগে আমাদের ইররেগুলারিটিস গুলোকে অ্যাড্রেস করতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। এবং সেই লক্ষ্যেই আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা ভাতাভোগী তালিকা রয়েছে, এই ভাতাভোগী তালিকা সব ক্ষেত্রেই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে যত ভাতাভোগী রয়েছে প্রত্যেকের তালিকাকে আমরা সংশোধন করার জন্য এমআই সিস্টেম, যেটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অটোমেটেড সিস্টেম, সেটাতে আমরা কাজ করছি। এবং যেটা সিমের বিষয় বললেন, এটা খুবই প্র্যাকটিক্যাল একটা
অনেক সময় দেখা যায় যে মাঝখানে যারা থাকেন, যারা কানেক্ট করার চেষ্টা করেন গভর্নমেন্টের থেকে বেনিফিশিয়ারি পর্যন্ত, সেখানে মাঝখানে যারা কাজ করেন তারা ভুল ইনফরমেশন দিয়ে অনেক সময় বেনিফিশিয়ারিকে ম্যানিপুলেট করেন। সেই জায়গাটা থেকে মাননীয় স্পিকার আমাদের প্রতিটা ভাতাভোগীকে G2P সিস্টেমে গভর্নমেন্ট টু পার্সন আমরা যেটা আমাদের বেনিফিশিয়ারি এন্ডে টাকাটা পৌঁছানোর চেষ্টা করি এবং টোটালটাই হয় অটোমেটেড সিস্টেমে। সিস্টেম থাকলেও মাননীয় স্পিকার প্রতিটা সিস্টেমের কিছু না কিছু এরর থাকে। এবার এররটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা ইতিমধ্যে পরিবার শুমারি বা গণশুমারি যেটা বলা হয় সেটাও করছি, যেটা মাঠ পর্যায়ে গিয়ে সার্ভে করা হয়। বটম লাইন ইজ দ্যাট মাননীয় স্পিকার, যে আমরা পুরো যে বিগত সময়ের যে অনিয়মগুলো ছিল এই অনিয়মগুলোকে অ্যাড্রেস করে এগুলোকে সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করে ইতিমধ্যে সফলতা অর্জন করেছি এবং সফল অতি শীঘ্রই দেশের মানুষ জানতে পারবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2441, মাননীয় সদস্য জনাব M.A. হান্নান, ব্রাহ্মণবাড়িয়া 1, আপনি দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মহোদয় অনুগ্রহ বলিবেন কি শিক্ষার্থী ও তরুণদের বিজ্ঞান গবেষণা, উদ্ভাবন, রোবোটিক্স এবং তথ্য প্রযুক্তি দক্ষতা উন্নয়নের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা হইয়াছে? ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2441 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। দেশের তরুণ বিজ্ঞানীদের নতুন নতুন গবেষণা উৎসাহ প্রদানের লক্ষ্যে তাদের প্রকল্পের উন্নয়নকল্পের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করে থাকে। ক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক আর্থসামাজিক সুবিধা অর্জন এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে MS, MPhil, PhD এবং পোস্ট ডক্টরাল পর্যায়ে ছাত্রছাত্রীদের গবেষক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি NST ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে। 2025-26 সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচি খাত থেকে 282 জন গবেষককে 4,282 জন গবেষককে 25,45,27,200 টাকা অনুদান প্রদান করা হয়েছে। মাননীয় মন্ত্রী, অনেক লম্বা, আমরা পঠিত বলে গণ্য করলাম। ধন্যবাদ, আপনি দয়া করলেন। কালকে দয়া করলে একটু ভালো হতো। ধন্যবাদ। কালকের দয়া চাননি। মাননীয় সদস্য, সম্পূরক প্রশ্ন থাকলে করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার সম্পূরক প্রশ্ন হলো নগর উপজেলার শিক্ষার্থী ও তরুণদের বিজ্ঞান চর্চা, গবেষণা, উদ্ভাবন, রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, AI এবং দক্ষ করে গড়ে তুলতে সরকার কি নাসিরনগরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি ইনোভেশন সেন্টার, ডিজিটাল ল্যাব বা রোবোটিক্স প্রশিক্ষণ কেন্দ্র কোনো পরিকল্পনা গ্রহণ করেছে? এছাড়া উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান মেলা, গবেষণা অনুদান, উদ্ভাবনী প্রকল্পে সহায়তা এবং নিয়মিত রোবোটিক্স ও ICT প্রশিক্ষণ সম্প্রসারণের মন্ত্রণালয়ে কি কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তাকে ধন্যবাদ মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। উপজেলা পর্যায়ে আমাদের বিজ্ঞান কিছু কিছু মেলা আমরা করতেছি বা করেছি। আর নাসিরনগরে এই মুহূর্তে আমাদের কোনো উদ্ভাবন কোনো কিছুর করার কোনো প্রকল্প আমাদের কাছে হাতে নেই এই মুহূর্তে। তবে আমি এমপি মহোদয়কে বলবো আপনার যোগাযোগ করবেন, আমি এটি নিয়ে আমার মন্ত্রণালয়ে কথা বলবো, যদি সম্ভব আমরা ইনশাল্লাহ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। শেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, প্রশ্ন করুন দয়া করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে আমাদের দেশে কিছুদিন পর পরই আমরা দেখি, আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার হয় যে বেশ কিছু উদ্ভাবনী নতুন কিছু আবিষ্কার এরকম
বিশেষ করে বিদ্যুৎ নিয়ে কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বড় ধরনের একটা উদ্ভাবনী বিষয় উপস্থাপন করেছেন। এরকম যেখানে যে বিষয়গুলো উদ্ভাবন করা হয় আর কি, সেগুলো মনিটরিং এর পন্থাগুলো কি, অথবা এগুলোকে কিছুদিন পর পর ফলো আপ করে জাতির কাছে উপস্থাপন করা যায় কিনা, তাহলে আমরা একটু আনন্দিত হতাম। দেশের তরুণরা, যুবকরা এরকম উদ্ভাবনের সাথে সম্পৃক্ত রয়েছে, এরকম কোন উদ্যোগ আছে কিনা আমি মাননীয় মন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, একটা ভালো প্রশ্ন করেছেন। ইনফ্যাক্ট আমরা এই উদ্ভাবক যারা এবং উদ্ভাবন নিয়ে আমরা বেশ কিছু সেমিনার করেছি। আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটিতে উনি ছিলেন এবং ওখানে অনেক ইয়াং উদ্ভাবন যারা ইনোভেশন নিয়ে এসছে তাদের মেলাও আমরা দেখে এসেছি। অনেক মেলাগুলি কাছে এনকারেজ করেছি এবং কিছু কিছু উদ্ভাবন আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে উৎসাহিত করেছি এবং আমরা ওনাদেরকে বলেছি আমাদের স্টার্ট আপ আইসিটি থেকে আমরা স্টার্ট আপ দিয়ে থাকি, সে আমাদের সাথে যোগাযোগ করতে বলেছি। ইনশাল্লাহ এইসব ইয়াং জেনারেশনদেরকে আমরা উৎসাহিত করছি কিভাবে তাদের এই উদ্ভাবন যেটা করেছে এটাকে কিভাবে আমরা মার্কেটে আনতে পারি, কিভাবে তারা একটু যদি হেল্প করা যায়, একটু পুশ করলেই কিন্তু এইসব ইয়াং ছেলেরা তাদের যে উদ্ভাবন অনেক কিছু তারা নিয়ে এসছে মার্কেটে, আপনার সায়েন্সে বলেন, আইসিটিতে বলেন। তা আমরা এটা আল্লাহ চেয়ে তো আমাদের এই সরকার মনোযোগী হবে এই ব্যাপারে এবং ভবিষ্যতে আমরা আরো যে আমাদের মেলা হবে সেখানেও আমরা এইসব ছেলেমেয়েদের দিকে এনকারেজ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 2442 নোয়াখালী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এ এম মাহবুব উদ্দিন, দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় আপনাকে ধন্যবাদ। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্নের মাধ্যমে মাননীয় গৃহায়ন গণপূর্ত মন্ত্রী নিকট প্রশ্ন করছি, জানতে চাচ্ছি আমার নির্বাচনী এলাকা চাটখিল সোনামুড়িতে আপনার মন্ত্রণালয়ের অধীনে কোন কার্যক্রম রয়েছে কিনা, থাকলে কি কি আছে দয়া করে বলবেন। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। তারকা চিহ্নিত প্রশ্ন 2442 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের। ধন্যবাদ। মাননীয় স্পিকারকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার নির্বাচনী এলাকা 268 1 চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় কোনো প্রকল্প গ্রহণ হয় নাই। তবে স্থানীয় জনগণের চাহিদা, মাননীয় সংসদ সদস্যের অভিপ্রায় এবং সম্ভাব্যতা সমীক্ষা উপযোগী প্রতীয়মান হইলে এবং নিষ্কণ্টক জমির প্রাপ্তির নিশ্চয়তা সাপেক্ষে সরকারি আবাসন সুবিধা সম্প্রসারণে নিম্ন ও মধ্যবর্তী আয়ের মানুষের জন্য সরকারি অর্থায়নে নোয়াখালী জেলার চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলায় টেকসই ও পরিকল্পিত আবাসিক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। ধন্যবাদ। আপনি মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে করেন দয়া করে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত, আমার নির্বাচনী এলাকায় সোনামুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেখানে নতুন করে 4 লেন হওয়াতে বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলছে। এদিকে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা সবসময় ভয় থাকে, নিরাপত্তা অনুভব করে না। পাশাপাশি হাসপাতালের যন্ত্রপাতিও নিরাপদ নয়। তা আমি সম্ভবত অনুরোধ করতে চাই মাননীয় মন্ত্রীকে, এই যে হাসপাতালের বাউন্ডারি ওয়ালটাকে নির্মাণ করবেন কিনা, জরুরি ভিত্তিতে নির্মাণ করবেন কিনা। মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি বাউন্ডারি ওয়াল চাচ্ছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে উন্নতিকরণের সমবায়ের কাজ চলমান রয়েছে মাননীয় স্পিকার, এবং আপনার বাউন্ডারির ব্যাপারে যেটা বলছেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা এটা করে দেব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।
হি ইজ লাকি। সম্পূরক প্রশ্ন গাজীপুর 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এ কে এম ফজলুল হক মিলন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন করার আগে একটা মিনিট আমার একটু বলতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মধ্যে পূর্বাঞ্চল যে শহরটি, সেটির একটি বৃহৎ অংশ পড়েছে। 91 সনে বিএনপি যখন ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী খালেদা জিয়া, এই শহরের কাজ প্রথম শুরু হয় পূর্ণদমে। তখন ওইখানে সঙ্গত করেন জমি অধিগ্রহণ করতে যাওয়ার পরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। তখন খুব বেকায়দায় ছিলাম আমরা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী, আজকে তিনি কবরবাসী, ওনার মানুষকে বোঝানোর জন্য আমরা 23টা পথসভা করতে হয়েছিল। যখন যায় তখন মানুষ লাঠিসোঁটা নিয়ে আসে, জমি দিবে না, এটা বুঝাইতে বুঝাইতে আমরা 23টি পথসভা ওনার সাথে করেছি। আজকে উনি কবরবাসী, আমি তার বেঁধে আত্মার মাগফিরাত কামনা করছি। অত্যন্ত ভালো লোক ছিল মাননীয় স্পিকার। আমরাও করছি একই সাথে। জি, পরবর্তী সময়ে ক্ষমতায় আসে, এই উপশহরের সমস্ত প্লটগুলি নামে বেনামে নিয়মের বহির্ভূত সমস্ত প্লট বরাদ্দ দিয়ে শেষ করে দিয়েছে। আমার নির্বাচনী এলাকা কালীগঞ্জের যে অংশটি পড়েছে, সেইখানকার আদিবাসী যাদের বলা হয় ক্ষতিগ্রস্ত, মালিকানা যাদের সত্য থাকার সত্য, তারা অসংখ্য মানুষ এই প্লট পায়নি, এখনো তারা হাহাকার করছে। শুধু তাই না, আমাদের এই অঞ্চল রক্ষার জন্য আমরা অনেক কিছু করেছি। ইদানিং ভৌগোলিক অবস্থানগত কারণে সেটি ঢাকা জেলায় হয়েছে। এটা আমাদের এলাকার জন্য একটা কষ্টের ব্যাপার, বেদনার ব্যাপার। যাই হোক, মাননীয় মন্ত্রীর কাছে আমি জানতে চাচ্ছি, আমার এলাকায় ক্ষতিগ্রস্ত আদিবাসী যারা সূত্রে এখনো প্লট পায় নাই, তাদের প্লট জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য উনি কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করবেন কিনা বিনয়ের সাথে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্ষতিগ্রস্ত প্লটের কার্যক্রম চলমান আছে। এখানে যথেষ্ট যাচাই বাছাইয়ের একটা ব্যাপার থাকে, যেহেতু অনেকদিন ধরে বিচার বাছাই করে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া একটু লম্বা হয়। এই প্রক্রিয়া এখনো চলমান আছে এবং যারা ন্যায্যভাবে পাওনা আছেন তারা অবশ্যই তাদের প্লট পাবেন, কিন্তু প্রক্রিয়াটা একটু সময় লাগে, কারণ এখানে যাচাই বাছাই অনেক কিছু থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2443 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4। আপনি দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2443 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলবেন কি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া জেলার কুষ্টিয়া 4-এর কুমারখালী এবং খুকসা উপজেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কতগুলো এমপিওভুক্ত আছে এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হইবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2443 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। বর্তমানে কুষ্টিয়া জেলার কুমারখালী ও খোকসা উপজেলায় মোট 108টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কুমারখালী উপজেলার 77টি এবং খোকসা উপজেলায় 31টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উক্ত দুটি উপজেলায় বর্তমানে 10টি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকার পর্যায়ক্রমে যোগ্য নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমপিও করার কার্যক্রম অব্যাহত রেখেছে। সরকারি নীতিগত সিদ্ধান্ত এবং বিদ্যমান এমপিও নীতিমালার সকল শর্ত পূরণ সাপেক্ষে পর্যায়ক্রমে যোগ্য নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে আপনি দয়া করে করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, আমার এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ার কারণে শিক্ষকবৃন্দ অন্যত্র চাকরি খুঁজে বেড়াচ্ছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা আছে, ঘর দরজা আছে, সেখানে ছাত্র নাই, শিক্ষক নাই।
এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার অগ্রাধিকার ভিত্তিতে এমপিওভুক্ত করবেন কিনা। দ্বিতীয়ত, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন কুমারখালী ফাজিল মাদ্রাসা, যা আলিম পর্যন্ত এমপিওভুক্ত আছে। ফাজিল স্বীকৃতি আছে, এমপিওভুক্ত না হওয়ার কারণে ওখানকার শিক্ষকরা বেতন পাচ্ছে না। এই সকল প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তর আওতায় আনার কোনো পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে আমার অশেষ ধন্যবাদ। তিনি শিক্ষার প্রতি অনেক আগ্রহ রয়েছে, সেই কারণে আমাদের সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওভুক্তকরণের একটি নীতিমালা রয়েছে। এই নীতিমালায় যদি ওনার শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়, নিশ্চিত এই আগামী বছরই আমরা এমপিওভুক্ত করব ইনশাল্লাহ, যদি যিনি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা একটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এইচএসসি পরীক্ষা চলছে এবং গত 3-4 দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সেই শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা, এবং ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায় এই 2700টি সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো, তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন, সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নদের সাথে, তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7, এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর, আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেইভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছিলাম। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয় এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থে করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন,
ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি, এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মন্ত্রণালয়ের গুরুত্ব বিবেচনা করে আমরা এক্সট্রা আরেকটা সম্পূরক প্রশ্ন নিচ্ছি। মহিলা আসন নম্বর 38 মার্জিয়া বেগম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট আমার একটি গুরুত্বপূর্ণ সম্পূরক প্রশ্ন রয়েছে। লক্ষ্মীপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টিকে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরের জন্য একটি কমিটি কাজ করে যাচ্ছে। লক্ষ্মীপুর সহ দক্ষিণ অঞ্চলে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নেই। একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে একটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় করা জাতীয় অর্থনীতির জন্য অনেক বেশি লাভজনক হবে। মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ও অর্থনৈতিক বাস্তবতার কথা বিবেচনা করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিকে সাধারণ বিশ্ববিদ্যালয় না করে লক্ষ্মীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হিসাবে নামকরণ এবং সেই অনুযায়ী বিলের খসড়া চূড়ান্ত করার জন্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কমিটিকে জরুরি ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। লক্ষ্মীপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিটি হতে যাচ্ছে সেটা আইন ভেটিং করার জন্য আমরা এখন কাজে নিয়োজিত রয়েছি। আমরা বিশ্বাস করি যে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনেকগুলো স্কুল থাকতে পারে, যেটা আপনি ইউরোপ আমেরিকায় দেখেছেন। আমাদের ভাবনায় রয়েছে মাননীয় সংসদ সদস্যের যে ভাবনা, ওই লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পরপরই সেখানে স্কুল অফ এগ্রিকালচার একটি থাকবে, এবং সেই স্কুল অফ এগ্রিকালচারে আমি আশা করছি যে মাননীয় সংসদ যে আশা করছেন সেই ধরনের একটি প্রস্তাবনা আসবে বলে ভাবছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2445 মাননীয় সদস্য জনাব SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18। দয়া করে আপনি উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি দুঃখিত, আপনি ওনার পক্ষে বলছেন। জি প্লিজ। আমি রফিকুল আলম, 265 ফেনী 1। আমি মাননীয় সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন, 191 ঢাকা 18, তার পক্ষে এই মহান সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন 2445 উপস্থাপন করিলাম। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2445 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই প্রশ্নটি আসলে আমার মনে এখানে সংসদে বসে থাকা সকল সদস্যেরই প্রশ্ন। আমি প্রশ্নটি পড়তেই চাই, তাতে করে প্রত্যেকের ভেতরে যে প্রশ্নটি আছে এটার উত্তর তারা পেয়ে যাবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর বর্তমানে দেশের 44টি জেলার 55টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন সিটি কর্পোরেশনে পাইলটিং হিসেবে মোট 3টি ফেজে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 56টি ইউনিটে 57টি ওয়ার্ডে 69,387 জন নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডের ভাতা বিতরণ করেছে। এছাড়া মাঠ পর্যায়ে তথ্যাদি নিয়মিত সংশোধন করা হচ্ছে। ঢাকা 18 একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং এখানে বিপুল সংখ্যক নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বসবাস রয়েছে। পাইলটিং পর্যায়ে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি নির্দিষ্ট ওয়ার্ডে, যেমন উত্তর সিটি কর্পোরেশনের কড়াইল, সাততলা, ভাসানটেক, অলিমিয়াটেক ও বাগানবাড়ি বস্তি এলাকায়, যা 19, 8 ও 14 নম্বর ওয়ার্ড এ কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য যে ঢাকা 18 আসনের উত্তরা ও সংলগ্ন এলাকায় চলতি 2026-27 অর্থ বছরে পরিবার শুমারির পর ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বর্তমানে পাইলটিং এলাকায় নির্বাচিতদের নাম আমাদের কেন্দ্রীয় MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে সংরক্ষিত রয়েছে।
পরিবার শুমারি সম্পন্ন হওয়ার পর ওয়ার্ড ভিত্তিক তালিকা সংসদ সদস্যদের দপ্তরে প্রদান করা সম্ভব হবে। সরকার 2030 সালের মধ্যে কার্ডধারী ভাতাভোগীর সংখ্যা 1.61 কোটি উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে। সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে ঢাকা 18 এলাকায় কার্ডধারী ভাতাভোগীর সংখ্যা পর্যায়ক্রমে অবশ্যই বৃদ্ধি করা হবে। চলতি 2026-27 অর্থ বছরের শুরুতেই সারা দেশে একযোগে সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করা হবে এবং ইতিমধ্যে এটা শুরু হয়েছে মাননীয় স্পিকার, এবং এর মাধ্যমে দেশের প্রায় 4.10 কোটি পরিবারের শুমারি সম্পন্ন করা সম্ভব হবে। সরকার ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য 1.61 কোটি পরিবারকে আধুনিক ডেটাবেজের আওতায় এনে ডিএসআর বাস্তবায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর ফলে আগামী 4 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড ভাতা পাওয়ার উপযুক্ত সকল পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে। মাঠ পর্যায়ে জরিপ ও পিএম প্রক্সিমিন টেস্ট স্কোরের মাধ্যমে প্রকৃত ভাতাভোগীর সংখ্যা নির্ধারিত হবে। তবে সরকারের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী আগামী 2026-27 অর্থ বছরে সারা দেশে 41 লক্ষ নতুন কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে মাননীয় স্পিকার। লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে ইতিমধ্যে তথ্য সংগ্রহের নিমিত্ত স্বেচ্ছাসেবী নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তথ্য সংগ্রহের লক্ষ্যে ফ্যামিলি কার্ড শুমারির নির্দেশিকা 2026 জারি করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়া মন্ত্রিসভা কমিটি কর্তৃক অনুমোদিত হয়েছে এবং গেজেট জারি করার নিমিত্ত মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য, কোনো যদি সম্পূরক প্রশ্ন থাকে তাহলে দয়া করে করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 265 ফেনী 1 বাংলাদেশের আপসীন নেত্রী, যিনি দীর্ঘদিন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। কখনো তিনি নিজের স্বার্থ দেখেননি, এলাকার মানুষের স্বার্থ দেখেননি, তিনি সারা দেশকে দেখেছেন। সেই মহান নেত্রীর স্মৃতি বিজড়িত ফেনী 1 আমার নির্বাচনী এলাকায় ফুলগাজীতে একটি ওয়ার্ডে ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ সরকার থেকে গ্রহণ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকা হচ্ছে 3টি উপজেলা, একটি ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া। আমার প্রশ্ন হচ্ছে, ফুলগাজীর একটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, বাকি যে 2টি উপজেলা আছে সেখানে কি আমরা অতি দ্রুত 2টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড পাবো কিনা? এছাড়া আপনি জানেন যে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নির্বাচন এলাকা হওয়ার কারণে এই এলাকায় দীর্ঘ 16 বছর কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হয় নাই। সেজন্য আমি মাননীয় মন্ত্রীর নিকট জানতে চাচ্ছি যে যেহেতু তিনি আমাদের সর্বোচ্চ নেত্রী ছিলেন, যেহেতু তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনি সারা বাংলাদেশকে চিন্তা করতে গিয়ে নিজের এলাকার মানুষের সুখ শান্তি কখনো তেমনভাবে চিন্তা করেননি। আজকে ওনার অনুপস্থিতিতে আমরা কি সেই সুবিধাটা পেতে পারি না? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর নিকট আমার এই উত্তরটি আমি জানতে চাচ্ছি। আপনাদেরকে সকলকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ড প্রজেক্টটি হচ্ছে বর্তমান সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট এবং এটা ইউনিভার্সাল একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টটার সফলতা, সার্থকতা সবকিছু ডিপেন্ড করছে আমরা যদি এটাকে বেনিফিশিয়ারি এন্ডে সফলভাবে পৌঁছাতে পারি। মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটি করেছেন যে ফেনীতে ওনার নির্বাচনী এলাকায় একটি ওয়ার্ডে তিনি পেয়েছেন, বাকিগুলোতে পাবেন কিনা, আমরা ইতিমধ্যে জানিয়েছি যে 3টি ফেজে আমাদের পাইলটিং সমাপ্ত হয়েছে এবং পাইলটিং এর ক্ষেত্রে আমরা যে 55টি উপজেলাকে আইডেন্টিফাই করেছিলাম সেই 55টি উপজেলাতে একটি করে ওয়ার্ডে আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করেছি এবং এই পাইলটিং এর উদ্দেশ্যটাই ছিল যে ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে আমরা কিভাবে বেনিফিশিয়ারি এন্ডে একেবারে নির্ভুলভাবে ফ্যামিলি কার্ডের টাকাটা পৌঁছে দিতে পারি। তো আল্লাহর অশেষ রহমতে আমরা এই 3টি ফেজে পাইলটিং শেষ করেছি সফলতার সাথে, সার্থকতার সাথে। কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলোকে আমরা ঠিকঠাক করে নিয়ে আমরা প্রক্সিমিন টেস্ট যেটা বলছি পিএমটি মেথডের মাধ্যমে আমরা বেনিফিশিয়ারি ইনফরমেশনগুলো গ্যাদার করার চেষ্টা করেছি এবং আমি জানিয়েছি ইতিমধ্যে যে আমাদের মন্ত্রণালয় থেকে স্বেচ্ছাসেবীকে নিয়োগ করা হচ্ছে এবং যেহেতু প্রক্সিমিন টেস্ট একটি অটোমেটেড সিস্টেম, প্রতিটি অটোমেটেড সিস্টেমে কিছু এরর থাকে এবং সেই এররটাকেও আমরা টার্গেটেড ওয়েতে ঠিক করার জন্য পরিবার শুমারি যেটা বলে ফিল্ড ভিজিটের মাধ্যমে কিন্তু এটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সেক্ষেত্রে আশা করছি আমরা আগামী অক্টোবরের ভেতরে
পুরো বাংলাদেশে যে ডেটাটা কিছুক্ষণ আগে আমি বলেছি যে 1.61 crore ভাতাভোগীকে আমরা ভাতা প্রদান করব এবং সেক্ষেত্রে প্রতিটি উপজেলাতে ধরা হচ্ছে গড়ে আমরা কমপক্ষে 8,000 বেনিফিশিয়ারিকে ভাতা ফ্যামিলি কার্ডের এই কার্ড দিতে পারবো বলে আমরা আশা করছি। তো সেক্ষেত্রে একটু 3টা মাস আমাদেরকে সহযোগিতা করতে হবে যেন আমরা নির্ভুলভাবে তথ্যগুলো সংগ্রহ করতে পারি, তাহলে আশা করছি অক্টোবর থেকে আমরা ইনশাআল্লাহ এই ফ্যামিলি কার্ডের ফুল ফ্লেজে আমরা এটা প্রদান করা শুরু করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। একটি সম্পূরক প্রশ্ন নিচ্ছে মহিলা আসন নম্বর 41 মাহফুজা হান্নান। দয়া করে সরাসরি প্রশ্ন করবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে অনুগ্রহ করে মাননীয় সদস্য, আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে বের হয়ে আসছি, এখন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আছি। আপনি যদি প্রিপেয়ার না থাকেন অন্য একজনকে সুযোগটা দেই দয়া করে। আচ্ছা, আমি ওইটা বলে ফেলি, উনি তো সামনে উনি এখন জবাব দিতে পারবেন না, আপনি অপেক্ষা করেন। শিক্ষামন্ত্রী পরবর্তী ধাপে আমরা আপনাকে সুযোগ দিব। আমাকে একটু দিয়ে সুযোগ। জি, দয়া করে বসুন। রাজশাহী 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমার 55 রাজশাহী 4 বাগমারা একটা প্রত্যন্ত গ্রাম এলাকা। এই গ্রাম এলাকার মানুষ কবে নাগাদ ফ্যামিলি কার্ড পেতে পারে, এই ব্যাপারে আমি জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আমি প্রশ্নটির উত্তর দিয়েছি। আমরা খুব শীঘ্রই আশা করছি যদি পাইলটিং এর ক্ষেত্রে আপনার কোনো ওয়ার্ডে ফ্যামিলি কার্ড না পৌঁছে থাকে মাননীয় সংসদ সদস্যের ওয়ার্ডে, অতি শীঘ্রই আমরা যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ডেটাগুলো কালেকশন করে এটা প্রসেসিং এর মাধ্যমে ভাতাভোগী নিশ্চিত করতে পারবো। তার পর মুহূর্তে পুরো বাংলাদেশে একসাথে এই ফ্যামিলি কার্ড প্রদানের কার্যক্রম শুরু হবে এবং প্রতিটি উপজেলা, আমি আবার উল্লেখ করছি, গড়ে কমপক্ষে 8,000 করে ফ্যামিলি কার্ডের ভাতাভোগী আমরা নিশ্চিত করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2446 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া 5। দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2446 এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রেজিস্ট্রেশনকৃত প্রাথমিক বিদ্যালয় আছে কিনা, থাকিলে তাহার সংখ্যা কত, উক্ত বিদ্যালয় সরকারিকরণ করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2446 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর ম এহসানুল হক মিলন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় রেজিস্ট্রেশনকৃত কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে দয়া করে করতে পারবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি বৃহৎ উপজেলা, 21টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমাদের নির্বাচনী এলাকা গঠিত। মাননীয় স্পিকার, আমার এই নির্বাচনী এলাকায় একজন প্রাথমিক কর্মকর্তা আছেন এবং 11 জন এটিও থাকার কথা, এখানে আছেন মাত্র 1 জন। এই অবস্থায় আমাদের নবীনগরে প্রাথমিক শিক্ষার ব্যাহত হচ্ছে। তাছাড়া আমাদের অনেকগুলি প্রাথমিক শিক্ষা ভবন জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ। এই প্রাথমিক শিক্ষা ভবনগুলি রিপেয়ার করার জন্য প্রয়োজন, অথবা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনার সম্ভাবনা আছে।
মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে এই প্রাথমিক শিক্ষা জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ প্রাথমিক শিক্ষা ভবনগুলি মেরামত করার কোনো উদ্যোগ মাননীয় মন্ত্রীর আছে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সর্বই ঠিকই বলেছেন। আমাদের শিক্ষক সংকট রয়েছে, আমাদের শিক্ষক কর্মকর্তা সংকট রয়েছে। সেদিক থেকে আমরা চেষ্টা করছি শিক্ষক নিয়োগের। ইতিমধ্যে 32,000 শিক্ষক নিয়োগের মামলার জট খুলেছিল। আমরা ভেবেছিলাম যে আমরা নতুনভাবে 38,000 শিক্ষক নিয়োগ দিতে পারবো। আবারও আরেকটি মামলা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, বিলম্বিত হয়ে যাচ্ছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এটি এই গত 4 মাসে হয়নি, গত 10 বছর ধরে এই শিক্ষক শর্টেজ ছিল বলে এই অবস্থাটি হয়েছে এবং আমরা সেই জায়গায় উত্তরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় প্রশ্নটি ওনার হলো ভবন। যেই সমস্ত ভবনগুলো মেরামত করার যোগ্য, মেরামত করতে হবে, ঝুঁকিপূর্ণ যে ভবনগুলি রয়েছে সেগুলির তালিকা আমরা নির্ধারণ করছি এবং করে চলছি। এই নতুন বাজেটের থেকে আমরা কাজ শুরু করব। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যে আপনার এলাকার জরাজীর্ণ স্কুলগুলোকে আমরা পুনরায় মেরামত এবং নতুন ভবন দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাহফুজা হান্নান, মহিলা আসন নম্বর 41, আপনি মাননীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করতে চেয়েছিলেন। যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে দয়া করে আপনি এখন করতে পারেন। আবারও ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে একটু জানতে চাই, এইচএসসি পরীক্ষা বর্ষা মৌসুমে হয় এবং এইটাতে বারবার শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন এবং অতিবর্ষণ, জলাবদ্ধতা, বন্যা পরিস্থিতি এবং বৈরী আবহাওয়ার কারণে প্রায় প্রতি বছরই 2025 থেকে শুরু করে চলমান অবস্থায় এইচএসসি পরীক্ষার্থীরা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় পরীক্ষা দেন। পাশাপাশি তাদের সংকট দুইটা, একটা হচ্ছে আকাশে একটু বিদ্যুৎ চমকালেই ইলেকট্রিসিটি চলে যায়, একে তো অন্ধকারে পড়তে হয়, তার উপরে বর্ষার পানি ঘর দরজায় অনেকে ঢুকে যায় এবং শহরে যারা আছি আমরা হয়তো অতটা উপলব্ধি করতে পারি না, কিন্তু গ্রামের অবস্থা খুবই করুণ। কেউ নৌকা দিয়ে কিংবা ভ্যানে চড়ে পরীক্ষা দিতে আসে, কেউ আবার হাঁটু পানি, কেউ কোমর পানি মারিয়ে আসতে হয়, যার ফলে তাদের এই সময়ে কাপড় চুপড় সহ সমস্ত কিছু ভিজে যায় এবং শিক্ষা উপকরণগুলো, কলম পেন্সিল যেগুলো তারা নিয়ে আসে হুচুট খেয়ে পড়ে সেইগুলোও ভিজে যায়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা সাহায্য করি ঠিকই আছে তাদেরকে কাপড় দিয়ে অথবা কলম দিয়ে অথবা সময় দিয়ে, কিন্তু আমার প্রশ্ন সেটা হচ্ছে, যেহেতু এই অবস্থা এই বর্ষা মৌসুমে থাকবেই, কাজে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আপনার মাধ্যমে অনুরোধ, আমরা কি শিক্ষা বর্ষের সময়টাকে একটু আগাতে পারি না অথবা পিছাতে পারি না? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষাবর্ষ আগানো বা পিছানোর ব্যাপারে প্রশ্ন ওনার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। এই যে কনসার্ন পরীক্ষাটা কখন না হবে এই বিষয়ে আমরা দায়িত্ব পাওয়ার পরপরই আপনি হয়তোবা লক্ষ্য করেছেন আমরা এসএসসি এবং এইচএসসি দুইটি পরীক্ষাকে খানিকটা আগিয়ে এনেছি এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ক্রমান্বয়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসছি। আমরা জানি মনসুন সিজনে পরীক্ষায় এই ধরনের জটিলতার সৃষ্টি হয়, সেটা মাথায় রেখে এবারও আমি এক মাস এগিয়ে এনেছি, পিছনের দিকে এনেছি যেন আমরা এই সিজনের বাইরে চলে যাই। সেই সময় অনেক আপত্তি হয়েছিল, বলা হচ্ছিল কেন আমি এগিয়ে নিয়ে আসছি। আনার একটি মাত্র কারণ ছিল এইটি, কিন্তু অপরদিকে আমাকে সিলেবাসও দেখতে হবে যে সিলেবাস কাভার হচ্ছে কিনা, সেই জন্য আমরা চাইলেও পারছি না। সব কিছুকে অ্যাডজাস্ট করতে হলে ইট নিডস এ লিটল বিট টাইম। আমরা আবারও বলছি বেসলাইন হিসেবে 2027-এর এসএসসিকে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। আজকে যে বৈরী আবহাওয়াতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে লোকেট করে এবং কোথায় কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলো আমরা নিরূপণ করে ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই, তারা আমাদেরই সন্তান,
আমরা তাদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কিভাবে তাদের রেজাল্ট ইমপ্রুভ করা যায়, সবকিছু আমরা দেখব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2447, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ 4, দয়া করে উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 84 ঝিনাইদহ 4-এর একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আমি দুঃখিত, আমাদের আসলে এটা আগে সংসদে উত্থাপিত হলো বলে বর্ণনা করতে হবে। তারকা চিহ্নিত প্রশ্ন 2447 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে এই বিষয়টি উত্থাপন করার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। ঝিনাইদহ 4 আসনে সদর ও কালীগঞ্জ নিয়ে গঠিত। ঝিনাইদহ সদর উপজেলা ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি টিএসসি, এসএসসি ভোকেশনাল ও এইচএসসি ভোকেশনাল কোর্সে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন উপজেলা পর্যায়ে 329টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, টিএসসি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলাতে একটি টিএসসি স্থাপনের উদ্যোগ অলরেডি গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে কার্যক্রম চলছে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, সম্পূরক প্রশ্ন থাকলে দয়া করে করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকাতে বেশ কয়েকটি মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসাতে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল কার্যক্রম চালু আছে। সেখানে শ্রেণীকক্ষ, প্রয়োজনীয় শিক্ষক এবং শিক্ষা উপকরণের সংকটের কারণে ভোকেশনালে যারা পড়ে তাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এই সংকট সমাধানের কোনো পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয়ের আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। হি ইজ প্রিটি মাচ কনসার্ন অ্যাবাউট টেকনিক্যাল এডুকেশন, যেটা আমাদের নির্বাচনী এজেন্ডাও রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এই সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যে বাজেটেও টাকা উন্নীত করা হয়েছে। এই সেক্টরে 6,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে যেন এই সেক্টরকে আমরা ইম্পর্টেন্স দিতে পারি। মাননীয় সংসদ সদস্য ঠিকই বলেছেন, সেখানে অপ্রতুল শিক্ষক এবং সেখানে ল্যাব নেই, কারিকুলামগুলি সঠিক নয়, এগুলি আমরা দেখতে পেয়েছি এবং এগুলিকে আমরা অ্যাড্রেস করছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব। শিক্ষক নিয়োগের স্বল্পতা রয়েছে, সেগুলো আমরা অ্যাড্রেস করব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন নিচ্ছি। জামালপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের গ্রামাঞ্চলে শিক্ষার মান নিয়ে আমরা খুবই শঙ্কিত। গ্রামাঞ্চলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমরা সকলেই একমত হব। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই যে আমাদের উপজেলা পর্যায়ে ক্যাডেট কলেজ ধরনের একটি বালক এবং একটি বালিকা স্কুল কাম কলেজ প্রতিষ্ঠা করবার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের আছে কিনা, অথবা বর্তমান সরকার এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। কোয়ালিটি এডুকেশন সকলেই চাচ্ছেন এবং আমরা সকলেই মিলে এ দেশকে গড়ব, কোয়ালিটি এডুকেশন দেব। তবে ক্যাডেট কলেজ অত্যন্ত এক্সপেন্সিভ। আমাদের এই ধরনের ক্যাডেট কলেজ প্রতিটি উপজেলায় প্রতিষ্ঠিত করা আদৌ সম্ভব হবে না। তবে আমরা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছি।
কলেজেট স্কুল টাইপ, যেখানে পার ক্যাপিটাল স্টুডেন্ট ব্যয় কম হবে এবং আমরা অ্যাফোর্ড করতে পারবো, সেই ধরনের পরিকল্পনা এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2448 মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরীর পক্ষে রংপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর 3, জনাব শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 পক্ষে 2448 নম্বর তারকা চিহ্নিত প্রশ্নটি এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, আমি দুঃখিত, আবারও আমার ভুল হয়েছে। তারকা চিহ্নিত প্রশ্ন 2448 মহান সংসদে উত্থাপিত হল মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ জানাই। ওনার প্রশ্নের উত্তরের 2টি পোর্শন। প্রথমটি হচ্ছে আমাদের তথ্য। আমাদের ব্যান্ডবেস নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করি কি পরিমাণ ছাত্রছাত্রী ঝরে পড়ছে, এবং সেই তথ্য 24-25টি এখনো আমাদের হস্তগত হয়নি। জরিপের ফলাফল আমরা পাবো, তখন এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারবো। মেয়ের শিক্ষার্থী ঝরে পড়ার প্রধান কারণগুলো হলো দারিদ্র্য, অল্প বয়সে বিবাহ, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা, গৃহস্থলী কাজে চলে যাওয়া, এই সব মিলিয়ে এটি একটি সামাজিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের ড্রপ করছে। এসএসসি এইচএসসি পরীক্ষায় যে জিপিএ 5 পাওয়া হয়, পাওয়ার পরও তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় পরীক্ষায় সমমানের রেজাল্ট করতে পারে না, কারণ এভরি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি তাদের টেস্ট পরীক্ষা নেওয়ার বিভিন্ন ধরনের যোগ্যতার ভিত্তিতে তারা টেস্ট নেয়। সেই যোগ্যতার ভিত্তিতে আমরা দেখতে পেয়েছি আমাদের জিপিএ এর মান এবং তাদের টেস্টের দুটি কম্পেয়ার করলে আমাদের মানের সাথে মিলে যায় না। সেই জন্যই মাননীয় স্পিকার এই ঘটনা ঘটে থাকে। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার কোনো সম্পূরক প্রশ্ন থাকলে দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ তার প্রশ্ন উত্তরের জন্য। আমার সম্পূরক প্রশ্ন হলো, আমরা জানি যে বাংলাদেশে বেসরকারি যে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের শিক্ষকরা অবসরের পর তাদের দুটো তহবিল থেকে তারা সহায়তা পায়, একটা অবসর সুবিধা বোর্ড, একটা কল্যাণ ট্রাস্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই বেসরকারি শিক্ষকরা অবসরের পর এই দুটো কর্তৃপক্ষ থেকে, প্রতিষ্ঠান থেকে তাদের যে ফান্ড পাবে, কল্যাণ ট্রাস্ট অথবা অবসর সুবিধা বোর্ড, এটা পেতে পেতে প্রায় 3 বছর লেগে যায় এবং 3 বছরের বেশি হয়ে যায়। 3 বছর, আমিও একজন বেসরকারি শিক্ষক হিসেবে ভুক্তভোগী। মাননীয় সদস্য, দয়া করে প্রশ্ন করুন, আমরা সময়টাকে বাঁচাই। আমার প্রশ্ন বলছি, এটা খুবই আমাদের জাতির জন্য দুর্ভাগ্য যে এমনিতে তো বেসরকারি শিক্ষকরা কম বেতন পান, তারপরে অবসর পাত্তা কাজ তাদের কিছুই থাকে না সঞ্চয়। এখন এই সময় অসুখ বিসুখ হয়, খরচ চালাতে হয়, তারপরে তাদের 3-4 বছর লাগে ফান্ড পেতে, এটা অমানবিক ব্যাপার। আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীর কাছে যে এই সময়টাকে ফেসিস্ট আমলে যা হয়েছে, এখন তো গণতান্ত্রিক আমল, আমরা একটা সুন্দর সমাজ করতে চাই, আমরা বেসরকারি শিক্ষকদের জন্য মানবিক। মাননীয় সদস্য, প্লিজ আমার প্রশ্ন হলো প্রশ্ন করেন। এই সময়টাকে কমপক্ষে 6 মাসের মধ্যে আনা যায় কি না? আমার প্রস্তাব 6 মাসের মধ্যে। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। এই সমস্যাটি উনি বলেছেন 3 বছর লেগে যায়। 3 বছর নয়, বিগত সরকার 2022 সালের পর থেকে এই অফশোর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের 1টি টাকাও পরিশোধ করেননি, এবং সেই ফান্ড থেকে, যেটা আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে শিক্ষক কল্যাণ ট্রাস্ট অ্যান্ড অফশোর ভাতা ব্যবস্থা করেছিলেন, তিনি একটি থোক বরাদ্দ দিয়েছিলেন, সেই সাথে শিক্ষকদের নিজস্ব বরাদ্দ মিলিয়ে এই টাকাটি দেওয়া হতো। 2022 সালের পরে 1টি টাকাও দেওয়া হয়নি। প্রায় 65,000 শিক্ষক অলরেডি ওয়েটিং লিস্টে রয়েছে। আমরা এই বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা একটা
থোক বরাদ্দ এবং ফান্ড পেয়েছি এবং সেটার জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা 25,000 শিক্ষকের একটি তালিকাও করেছি। আমরা সবগুলো স্ক্রুটানাইজ করে এই ফান্ড দেওয়া শুরু করব। ইনশাআল্লাহ এই ফান্ড পাবেন, আর তসরুপ হবে না, এই আশ্বাস মাননীয় সংসদ সদস্যকে আমরা দিতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি একটা সম্পূরক প্রশ্ন নিব, বাট সম্পূরক প্রশ্নকর্তার প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, দয়া করে প্রশ্ন করবেন, স্টেটমেন্ট না। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রশ্ন করুন প্লিজ। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রাকৃতিক দুর্যোগ এটা বাংলাদেশের খুবই একটা স্বাভাবিক ব্যাপার। সেই প্রশ্নে এখন আমাদের শিক্ষার্থীরা গত কালকে সহ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে তাদের বিশেষ মূল্যায়ন সহায়তা ব্যবস্থা এবং তাদেরকে দুর্যোগ প্রবণ এলাকায় এখনও যে বিকল্প পরীক্ষা কেন্দ্রগুলো আছে যেগুলো এখনও পানির নিচে, সেগুলোর ব্যাপারে বিকল্প কোনো ব্যবস্থা হয়েছে কিনা। শিক্ষার্থীরা আজকে আন্দোলনে আছে আমি এটা বলবো না, তাদের ক্ষোভ কষ্টের জায়গাটা যেটা এখন তৈরি হয়েছে সেটা প্রশমনে শিক্ষামন্ত্রী বা বর্তমান সরকার কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে আমাদের সন্তানদের পড়াশোনার টেবিলে ফিরিয়ে দেওয়ার জন্য, সে বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে, আমাদের সকলেই আমরা উদ্বিগ্ন এই মনসুন সিজনের পরীক্ষাকে নিয়ে। আমরা কনস্ট্যান্ট মনিটরিংয়ে ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। সেখানে দেখা গিয়েছে কোনো কেন্দ্রে যদি পরীক্ষার কেন্দ্রগুলিতে পানি উঠে থাকে তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে দেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ যাবৎ শুধু একটি কলেজ, কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যে কলেজের মাঠটা ভরে গিয়েছিল সেটা। তাছাড়া অন্যান্য জায়গায় যখনই পার্টি উঠেছে, যেটা তেমন বেশি নয়, গুটি কয়েক, এবং সাথে সাথেই কেন্দ্র পাল্টানো হয়েছে এবং শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া সেই সুবিধা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম। আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে এই কাজগুলি করছি। যেই সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আমি আবারও আশ্বাস দিচ্ছি যে যেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই ধরনের ভুল ত্রুটি হয়েছে সেখানে রি-এক্সামিন নেওয়ার প্রভিশনও আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না, করব না। সেটাই আমি মহান সংসদের মাধ্যমে জাতিকে জানাতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2449 মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া, কুমিল্লা 2, দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, অনুকরিয়া বলিবেন কি, বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছেন, কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো ও যন্ত্রপাতির সমস্যা, ল্যাব ওয়ার্কশপ পুরাতন, মেশিনপত্র পুরাতন, তাছাড়া শিক্ষক ও ট্রেনিং সমস্যা, শিক্ষক সংকট, ইন্ডাস্ট্রি এক্সপোজার নাই। এসব সমস্যা সমাধানের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2449 মহান সংসদে উত্থাপিত হল। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, দয়া করে আপনি উত্তর দিন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রাজস্ব খাতে শিক্ষকের সৃষ্ট পদ 7,809টি, কিন্তু কর্মরত রয়েছে লেস দেন হাফ, 3351টি। পলিটেকনিক ইনস্টিটিউটের রাজস্ব খাতে শিক্ষকের সৃষ্ট পদ 7,407টি, কর্মরত রয়েছেন 3743টি, এবং ইঞ্জিনিয়ারিং কলেজের রাষ্ট্র খাতে শিক্ষকের সৃষ্ট পদ 142টি, কর্মরত রয়েছে 67টি। মোট কর্মরত 7,061 জন।
শিক্ষকের ঘাটতি পূরণের লক্ষ্যে 44তম ও 50তম বিসিএস পর্যন্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় কর্মচারী সহ মোট 1552টি পদের নিয়োগ কার্যক্রম চলমান আছে। 2204টি পদে শিক্ষক নিয়োগের জন্য পিএসসিতে রিকুইজিশন প্রেরণ করা হয়েছে। মাননীয় মন্ত্রী, উত্তরটা অনেক বড়, পঠিত বলে আমরা গণ্য করলাম সময় বাঁচানোর জন্য। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনার যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে করতে পারেন। আরেকদিন আপনি আফসোস করেছিলেন মাননীয় সংসদ নেতার সামনে কথা বলতে পারেননি, আজকে সেই সুযোগটা আসছে। ধন্যবাদ আপনাকে। কিন্তু প্রশ্নটা মানে ভিন্ন। ওই দিনের যেই প্রশ্নটা ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সামনে বলতে পারলে আমার সুবিধা হতো। আর আজকের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে, যদিও আমি কারিগরি শিক্ষার বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশে এবং শিক্ষার বিষয়ে যতগুলি অনুষ্ঠান হয় সেখানে উনি খুবই গুরুত্বের সহকারে বিষয়টি উল্লেখ করেন। কিন্তু বাস্তবে কারিগরি শিক্ষার যে একটি আপনার উইংস আছে শিক্ষা মন্ত্রণালয়ে, সেটার উপর আসলে কোনো গুরুত্ব দেওয়া হয় না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিষয়েও যারা ওখানে কাজ করেন তাদেরকেও খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এবং এই টেকনিক্যাল এডুকেশনে যারা শিক্ষকতা করেন তাদেরও আপনার সময় মতো বেতন প্রদান করা হয় না। সেই জন্য মেধাবীরা এই পেশায় আসতে চায় না, কারণ যদি তাদেরকে মূল্যায়ন করা না হয়। মাননীয় সদস্য, প্রশ্ন করুন প্লিজ। আমি ছোট্ট করে দিচ্ছি আর কি, এই পেশায় সেই জন্য তারা আসতে চায় না। সেই জন্য আমি মনে করি শুধু আমরা যা বলি তা বাস্তবে যাতে আমরা প্রয়োগ করতে পারি, সেই জন্য কারিগরি শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে এখানে মূল্যায়ন করা দরকার। এবং এই মন্ত্রণালয়টাকে, এই বিশেষ করে এটার যে সচিব, তাকে একটা গুরুত্ব দিয়ে তাদেরকে ভালোভাবে কাজ করার সুযোগ দেওয়া, সেই বিষয়টি আমি উত্থাপন করছি এখানে। সকলকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, এটা প্রশ্ন কিনা বুঝতে পারি নাই আমি। আপনি যদি মনে করেন জবাব দিতে পারেন, না হলে উনি আপনাকে অনুরোধ করছেন, সেই অনুরোধটার ব্যাপারে কথা বলতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। কারিগরি শিক্ষাকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন বর্তমান সরকার, সেটা নিশ্চয়ই আমরা আমাদের নির্বাচন ইশতেহার এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়েছে বলেই আমরা প্রত্যেকটি জায়গায় কারিগরি শিক্ষার কথা বলছি। এমনকি কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য এবং কারিগরি শিক্ষায় যেন সকলে সম্পৃক্ত হয়, এদেশের জন্য কর্মসক্ষম জাতি তৈরি করা হয়, সেই জন্য কারিগরি শিক্ষাকে সম্পৃক্ত করার জন্য ক্লাস 6 থেকে কারিগরি শিক্ষাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আমাদের এসএসসি ভোকেশনাল রয়েছে, এসএসসি ভোকেশনাল রয়েছে, আমাদের স্পেশালাইজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ডুয়েট রয়েছে, এবং আগামী দিনে আরও 2টি ইঞ্জিনিয়ারিং কলেজকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা বেরিয়ে আসবে তাদেরকে উচ্চতর শিক্ষা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারিগরি শিক্ষা সম্বন্ধে মাননীয় সংসদ সদস্য আপাতত কিছু দেখতে পাননি, সেটা আমি বিশ্বাস করি, কারণ এই 4 মাসে তেমন কোনো পরিবর্তন হয়নি যে তিনি দেখতে পারবেন। আমরা বলেছি যে আমরা পিএসসিতে ডিমান্ড প্লেস করেছি আমাদের শিক্ষক স্বল্পতা, এবং আমরা ক্লাসরুমগুলোকে, ল্যাবগুলোকে নতুনভাবে কীভাবে সাজানো যায় সেই কাজে ব্যাপক আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ উনি কিছুদিনের মধ্যেই ওনার দৃষ্টিতে সবকিছু আসবে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন নিচ্ছি। কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রশ্নটা টারশিয়ারি লেভেলের ইউনিভার্সিটির শিক্ষক রিক্রুটমেন্ট নিয়ে, এই জন্য জাস্ট একটু স্ট্যাটিস্টিক্সটা দিতে হবে। আমাদেরকে বলা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি টিচার হওয়া সহজ, কিন্তু বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এখানে টিচার হওয়া যায় না। তার কারণ এখানে এসএসসি এইচএসসির মার্ক 10-15 মার্ক দেওয়া আছে ক্যাটাগরিতে পয়েন্ট, কিন্তু পিএইচডির মার্ক মাত্র 5। কিন্তু শুধু বাংলাদেশ ছাড়া সাউথ ইস্ট এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি আবশ্যক, কিন্তু আমরা একমাত্র একটা আজব দেশ যেখানে পিএইচডির কোনো মূল্য নাই, যে কারণে আমাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণা কিছু পাই না। সে জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডি লেভেলের বা গবেষক যে এনকারেজ করার ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পদ্ধতিগত চেঞ্জ আনবেন কিনা, সেটা আমার জানার বিষয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পিএইচডি হলো গবেষণা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা একটু কম হচ্ছে এবং
পিএইচডি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্বলতা, এটা অত্যন্ত লক্ষণীয় দুর্বলতা রয়েছে। আমরা ইতিমধ্যে বগুড়া বিশ্ববিদ্যালয়ে একটি বিল সংসদে আসবে, সেখানে আমরা শিক্ষক নিয়োগের পদ্ধতিগুলো নিরূপণ করে কিভাবে আগামী দিনে শিক্ষক নিয়োগ করা যায় সেই বিষয়েও আমরা এই ল হেডিংয়ে আমাদের রয়েছে। আমরা চিন্তাভাবনা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মান উন্নয়নের জন্য একটি নীতিমালা প্রণয়ন করা ইউজিসির মাধ্যমে, যেখানে শিক্ষক নিয়োগ হবে আমাদের সবচেয়ে ভালো মেধাবী এবং যারা পিএইচডি রয়েছে, যারা দেশকে এই শিক্ষার খাতে সাহায্য করতে পারে, সেই ব্যবস্থাটি নিয়ে আমরা নীতিমালা তৈরি করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। প্রশ্ন এবং উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। চিফ হুইপ। মাননীয় স্পিকার, এই মিস্টার সরোয়ার আলমগীর, চিটাগং 2, উনি এই প্রথমবারের মতো সংসদে এসেছেন আজ 4 মাস পরে। অনেক যুদ্ধ তরাই উত্তরে পেরিয়ে এখানে এসেছেন, এই জন্য আমরা ধন্যবাদ দিই, এই সংসদে তাকে ধন্যবাদ দিই। তিনি তার একটু বক্তব্য রাখতে চান, আপনি যদি একটু সুযোগ দেন তাকে। কনগ্রাচুলেশনস নিউলি ইলেক্টেড এমপি। আপনি দুই মিনিটের জন্য আপনার ওয়েলকাম স্পিচ আমরা গ্রহণ করলাম। 2 মিনিটস প্লিজ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আমাকে আরেকটু বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ জানাই এবং আজকে আরও ধন্যবাদ জানাই মহান রব্বুল আলামিনের প্রতি, আজকে আমি মহান এই সংসদে আসতে পেরে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। আমরা চট্টগ্রামের লোকজন বলে সূর্য সেনের চট্টগ্রাম, প্রীতিলতার চট্টগ্রাম, মনিরুজ্জামান ইসলামাবাদীর চট্টগ্রাম। আমি আজকে মহান সংসদে বলে আমাদের এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চট্টগ্রাম, এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়া রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল, তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে 71 সালে রণাঙ্গনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন মাননীয় স্পিকার। আরো বলি মাননীয় স্পিকার, চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকা ফটিকছড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্বাচনী এলাকার মতোই ধরতে গেলে এই ফটিকছড়ি এলাকা দিয়ে রামগড় হয়ে হিন্দুস্তানে সে বারবার গিয়েছিল 71 সালে, এসে বাংলাদেশে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ট্রেনিং দিয়ে এই যুদ্ধে 71 সালে দেশ স্বাধীন করেছিল মাননীয় স্পিকার। সেই জন্য তারই সন্তান তারেক রহমান আজকের সংসদের প্রধানমন্ত্রী। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই, গত 4 মাস আমাকে এই সংসদে আসতে দেয় নাই। আমার ফটিকছড়ির মানুষ অনেক কিছু থেকে অনেক কিছু পায় নাই, যেটা সংসদ সদস্য হিসেবে তাদের পাওয়ার কথা। মাননীয় সদস্য, আপনার আবেগ বুঝতেছি আমরা। আরো 2 মিনিট সময় দিলাম। 2 মিনিট শেষ করুন মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। যারা ইনসাফের কথা বলে, আমার বিরুদ্ধে কোনো ব্যাংকের মামলা ছিল না, আমার বিরুদ্ধে ঋণ খেলাপি বলে আমাকে জাতির কাছে অনেক ছোট করেছে। আমি 2 বার বিজয়ী হয়ে এখানে এসেছি। ফটিকছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে আমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে আমাকে ফটিকছড়ি কাজ করার জন্য। এবং যারা ইনসাফের কথা বলে, মিথ্যা বলে, সুপ্রিম কোর্টে হাইকোর্টে প্রতিটি দরজায় দরজায় আমাকে কোর্টে 3 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির আমাকে কোর্টে রেখেছিল। 6 দিন ভোট করেছে, তাদের প্রার্থী আমার কাছ থেকে অর্ধেকেরও কম ভোট পেয়েছে মাননীয় স্পিকার। এত ভোট পাওয়ার পরও আপনারাই বলে, জাতীয় সংসদেই বলে জনগণের ক্ষমতার উৎস। তো আমাকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠাইলো, আবার হাইকোর্ট থেকে আমাকে জিতে আসতে হলো মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু বলবো আমার ফটিকছড়ির দিকে নজর দেওয়ার জন্য। আমার ফটিকছড়ি অনেক অবহেলিত, এই প্রথম একজন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে জামাল উদ্দিন সাহেবের পর আমি এই সংসদে এসেছি।
সালাউদ্দিন কাদের সাহেব মাত্র 3 মাস সংসদ সদস্য ছিল, সেই তথাকথিত চেতনা বিকৃত করারা তাকে হত্যা করেছে। এখন ইনসাফ বিক্রিকারীরা ফটিকছড়ির মানুষকে তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে চাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে মহান সংসদের মাধ্যমে আমি সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি, ফটিকছড়ির মানুষকে ধন্যবাদ জানাই, তারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠানোর জন্য। সকলকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আজ দিনের কার্যপ্রণালী বিধি 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মোট 57টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতাদের মধ্যে মাননীয় সদস্যগণ হলেন যথাক্রমে, আমি ক্রমিক নম্বর এবং নোটিশ নম্বর পড়ছি না সময় বাঁচানোর জন্য, জনাব মোহাম্মদ আবু তালেব মণ্ডল, পাবনা 4, নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন নম্বর 10, জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ 2, মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1, মোহাম্মদ আবুল হাসান, সিলেট 5, মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3, সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, এম মাহবুব উদ্দিন, নোয়াখালী 1, সরওয়ার আলমগীর, চট্টগ্রাম 2, মুসাম্মদ শাম্মী আক্তার, মহিলা আসন নম্বর 22, কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট 1, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, সুলতানা আহমেদ, মহিলা আসন নম্বর 17, জনাব মোহাম্মদ আব্দুস সত্তার, নীলফামারী 1, মানসুরা আক্তার, মহিলা আসন নম্বর 26, জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, শওকত আরা আক্তার, মহিলা আসন নম্বর 33, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন, মহিলা আসন নম্বর 6, মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12, শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা 5, মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ 10, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, ফখরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, সাবিকুন নাহার, মহিলা আসন নম্বর 39, মুসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন নম্বর 40, হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা 3, মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, নুরুন্নিসা সিদ্দিকা, মহিলা আসন নম্বর 37, বি এম মুশারফ হোসেন, পটুয়াখালী 4, মুসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি, মহিলা আসন নম্বর 50, জনাব মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2, অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী 5, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4, মোহাম্মদ মতিয়ার রহমান, ঝিনাইদহ 3, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2, রেহানা আক্তার রানু, মহিলা আসন নম্বর 4, তাসমিয়া প্রধান, মহিলা আসন নম্বর 47, মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4, মোহাম্মদ আব্দুস সালাম, ঠাকুরগাঁ 2, মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা 5, এস এ জিন্না কবির, মানিকগঞ্জ 1, মাহবুবা হাকিম, মহিলা আসন নম্বর 48, জি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, মোহাম্মদ নুরুল ইসলাম, ভোলা 4, হেলেন জেরিন খান, মহিলা আসন নম্বর 9, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ 1, আরিফা সুলতানা, মহিলা আসন নম্বর 30, আবু কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা 3, মোহাম্মদ রায়হান সিরাজি, রংপুর 1। মাননীয় সদস্যবৃন্দ, আজ আমি কোনো নোটিশ গ্রহণ করছি না, তবে বিধি ও রেওয়াজ অনুযায়ী নোটিশদাতা সদস্যগণের মধ্য হতে প্রত্যেককেই নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্যই কেবলমাত্র বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ দয়া করে পড়বেন না। প্রথমেই পাবনা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু তালেব মণ্ডল, সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে মাদকের বিস্তার রোধ।
আমার নির্বাচনী এলাকা 71, পাবনা 4, ঈশ্বরদী আটঘরিয়া উপজেলার সাম্প্রতিক সময়ে মাদক দ্রব্যের উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকের সহজলভ্যতার কারণে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। এই স্থলে চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, পারিবারিক অশান্তি এবং বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যা জননিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। এমত অবস্থায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট জানতে চাই, মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার কী পদক্ষেপ গ্রহণ করছে। জনস্বার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় ভূমি মন্ত্রণালয়ের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। উত্থাপনের বিষয় হচ্ছে উইকেয়ার ফেজ 1 ঝিনাইদহ যশোর মহাসড়ক N7 উন্নয়ন প্রকল্প এর আওতায় ভূমি অধিগ্রহণ, ন্যায্য ক্ষতিপূরণ, যথাযথ মূল্যায়ন ও ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণের অধিকার সংরক্ষণের জন্য দৃষ্টি আকর্ষণ। মাননীয় স্পিকার, বিগত সরকারের সময় জমির মূল্য যাচাই বাছাই না করেই ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষ করে, যার ফলে ভূমির মালিকগণ ন্যায্য ক্ষতিপূরণ, জমির প্রকৃত বাজার মূল্য, স্থাপনা, গাছপালার সঠিক মূল্য ইত্যাদি থেকে বঞ্চিত হচ্ছে। অনেকেই একমাত্র বাস্তবভিটা কৃষি জমি জীবিকার উৎস হারানোর ঝুঁকিতে রয়েছে। এই জনপদে ছোট বড় শিল্প কারখানা গড়ে ওঠার কারণে বাণিজ্যিক এলাকা হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। ফলে জমির বাজার মূল্য বেড়ে প্রতি শতাংশ 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ এমনভাবে নির্ধারণ করা হয়েছে জমির মূল্য, যেটা 2257 টাকাও নির্ধারণ করা হয়েছে। এতে জমির মালিকগণ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি বিশেষ করে ভূমিমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এটা পুনর্নির্ধারণ করা দরকার, যাতে জমির মালিকগণ এটা ন্যায্য মূল্য পায় এবং যথাযথ ক্ষতির বাস্তবসম্মত ক্ষতিপূরণ নিশ্চিত করা যায়, তার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আবারও চট্টগ্রাম 2 মিনিট পাচ্ছেন জনাব সারোয়ার আলমগীর। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আবার আপনি সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার উত্থাপিত প্রশ্ন হল, ফটিকছড়ি পাহাড়ি ডল ও হালদা নদীর ভাঙ্গনে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বন্যায় পানিবন্দী ক্ষতিগ্রস্ত জনপদকে সহায়তা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ডল প্রবল স্রোতে হালদা নদী ও ধুরুং খালের বাঁধ ভেঙে পানি উপচে ফটিকছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দৌলতপুর, সুন্দরপুর, সমিতিরহাট, নানুপুর, নাজিরহাট সহ বেশ কিছু এলাকার বেড়িবাঁধে, ফাতল ও বাঙ্গানদাওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পড়েছে। হালদা নদীর পাশাপাশি দুরুং, লেলাং, কুসুমছড়ি, বারোমাসিয়া ও সত্যকালের পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল, মানুষের বসতি, ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, ফটিকছড়িতে 18টি চা বাগান আছে, 4টি রাবার বাগান আছে। আমার অনেক সংসদ সদস্য ভাইয়েরা সিলেটের আছেন, সিলেটের সাইতে কোনো অংশ কম নাই ফটিকছড়িতে চা বাগান। এই চা শ্রমিকেরাও পানিবন্দির মধ্যে আছেন। মাননীয় স্পিকার, আজকে কৃষকেরা, মৎস্য চাষী
অনেক ক্ষতি হয়েছে, রাস্তাঘাট অনেক ভেঙে গিয়েছে পানির স্রোতে। এমত অবস্থায় আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক ও মানসিক ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমি ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 22 মুসাম্মদ শাম্মী আক্তার, 2 মিনিট সময়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বৃদ্ধির 71 বিধিতে আমার উত্থাপনীয় বিষয় হবিগঞ্জ জেলার চুনারঘাট ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারঘাট উপজেলা দুটি জনবহুল এলাকা। এখানে প্রায় 8 লক্ষাধিক মানুষের বসবাস। এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী, শিল্প শ্রমিক ও চাষ শ্রমিক। এই বিশাল শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণের অন্যতম জায়গা হলো দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আশেপাশের মানসম্পন্ন কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল না থাকায় এখান থেকেই তাদেরকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স দুটিতে স্বাস্থ্যসেবা একেবারেই অপ্রতুল। দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্স দুটি নানা সমস্যায় জর্জরিত। 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তারদের 21টি পদের বিপরীতে মাধবপুরে 8 জন এবং চুনারঘাটে 4 জন ডাক্তার কর্মরত আছেন, যাদের অনেকেই আবার ডেপুটেশনে থাকায় নিয়মিত রোগী দেখেন না। তাছাড়া নার্স, টেকনিশিয়ান সহ অধিকাংশ কর্মচারী পদ দীর্ঘদিন যাবৎ শূন্য এবং প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ অত্যন্ত অপ্রতুল। জনবল সংকটের কারণে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি বন্ধ থাকায় অপারেশন থিয়েটারে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে 60-70 জন ভর্তি রোগী এবং বহির্বিভাগে 500-600 জন রোগী চিকিৎসা নিতে আসে। অথচ চিকিৎসা ব্যবস্থার এই বেহাল দশার কারণে রোগীদের নানা রকম ভোগান্তি সহ অনেককে চিকিৎসা না নিয়েই ফেরত যেতে হয়। অনেক সময় মুমূর্ষু রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে হবিগঞ্জ সদর হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল বা ঢাকায় নিয়ে আসতে বাধ্য হয়, যা স্বল্প আয়ের মানুষগুলোর জন্য কষ্টসাধ্য। যথাসময়ে অনেকে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করে। তাই মাধবপুর ও চুনারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুটিতে ডাক্তার, নার্স ও অন্যান্য জনবল এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ দ্রুত সরবরাহ করা অতীব প্রয়োজন। বিষয়টি অতীব ধন্যবাদ মাননীয় সদস্য। মানসুরা আক্তার, মহিলা আসন নম্বর 26। মানসুরা আক্তার নেই। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম নেই। মহিলা আসন নম্বর 33 শওকত আরা আক্তার। ধন্যবাদ, 2 মিনিট সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 71 বিধিতে আমার উত্থাপনীয় বিষয় সারা দেশে অবৈধভাবে দখল হয়ে যাওয়া খাল দখলমুক্ত করে পুনঃখনন করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বাংলাদেশের ক্ষণজন্মা পুরুষ, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে 1 নভেম্বর প্রথম স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন। যেই মানুষটি দেশ স্বাধীন করার জন্য শুধু নেতৃত্বই দেননি, যুদ্ধের মাঠে হাতে অস্ত্র নিয়ে সশরীরে যুদ্ধ করেছিলেন। সেই মানুষটি যখন দেশের রাষ্ট্রপতি, তখন দেশ গড়ার জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন কর্মসূচি করেছেন। এখানেই বাংলাদেশের প্রকৃত ইতিহাস উন্নয়নের। মাননীয় স্পিকার, তিনি বিশ্বাস করতেন এই কর্মসূচির মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন ও জলবদ্ধতা দূরীকরণের মাধ্যমে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল দেশে পরিণত করা সম্ভব। মাননীয় স্পিকার, বাংলাদেশে কি পরিমাণ খাল, ছোট নদী ও জলাশয় আছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে যে পরিমাণ খাল ছিল তার 60 থেকে 70% বেদখল হয়ে গেছে। অনেক জায়গায় ছোট থেকে বড় বড় স্থাপনা তৈরি হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার বিশেষ করে গত 16 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে চুরমার করার জন্য খালগুলোকে দখল করে
তারা তাদের নৌকার কপ। ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 40 মুসাম্মদ নাজমুন নাহার, সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী তুরাগ নদীর বর্তমান অবস্থা, নদী দূষণ, অবৈধ দখল, নাব্যতা সংকট এবং নদী সংরক্ষণে সরকারের গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে বলছি যে শিল্প বর্জ্য সহ বিভিন্ন কারণে তুরাগ নদীর দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। পানি দুর্গন্ধযুক্ত ও বিবর্ণ এবং দ্রবীভূত অক্সিজেন মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় জলজ পরিবেশ ধ্বংস হচ্ছে। নদীর অবৈধ দখল, ভরাট এবং সংকোচনের ফলে স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা হ্রাস পাচ্ছে। নদীর তলদেশে পলি জমায় নৌ চলাচল বাধা সৃষ্টি হয়, জীববৈচিত্র্য, মৎস্য সম্পদ এবং নদীর তীরবর্তী মানুষের জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুরাগ নদীর এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট তুরাগ সহ দেশের সব নদীকে জীবন সত্তা ও আইনি ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। জাতীয় নদী রক্ষা কমিশন এর আইনি অভিভাবক হিসেবে কাজ করার কথা থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে এর বাস্তবায়ন দৃশ্যমান নয়। নদী সংরক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম, সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা প্রয়োজন। অতএব বিষয়টি গুরুত্ব বিধায় স্বল্পকালীন আলোচনার অনুমতি প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। সাতক্ষীরা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য হাফেজ মোহাম্মদ রবিউল বাশার। হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা 3, অনুপস্থিত। মহিলা আসন, আমি দুঃখিত, আছেন আপনি? থ্যাংক ইউ। সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আমি আমার সংসদীয় আসন 107 সাতক্ষীরা 3 আশাশুনি কালীগঞ্জের প্রিয় ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় হল সরকারি খাস জমি ও জন্মহল ব্যবস্থাপনায় অনিয়ম, অবৈধ দখল, প্রকৃত ভূমিহীন কৃষক ও নিবন্ধিত জেলেদের অধিকার নিশ্চিতকরণ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ে আমার দৃষ্টি আকর্ষণ করছি, দেশের বিভিন্ন জেলায় সরকারি খাস জমি ও জলমহল ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অবৈধ দখল এবং নীতিমালার ব্যত্যয়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে প্রকৃত ভূমিহীন কৃষক, মুক্তিযোদ্ধা পরিবার, দরিদ্র জনগোষ্ঠী এবং নিবন্ধিত জেলেরা সরকারি সম্পদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি ও অসাধু চক্র ভুয়া কাগজপত্র, রাজনৈতিক প্রভাব কিংবা প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে সরকারি জমি ও জলমহল ভোগদখল করছে। এমত অবস্থায় সরকারের বিপুল পরিমাণ সম্পদ সুষ্ঠুভাবে ব্যবস্থাপিত হচ্ছে না, রাষ্ট্রের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বহু সরকারি খাস জমি ও জলমহল প্রকৃত জেলে ও কৃষকদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিদের দখলে রয়েছে, ফলে জীবিকা নির্বাহে সংকট সৃষ্টি হচ্ছে এবং সরকারের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আমি ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 37 নুরুন্নিসা সিদ্দিকা, সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে সাইবার বুলিং এর মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা রোধকল্পে ব্যবস্থা গ্রহণ। মাননীয় স্পিকার, নারী শিক্ষায় বাংলাদেশ অনেক এগিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু পুরুষ শিক্ষায় পিছিয়েছে। এটার বাস্তব প্রমাণ আমরা মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া ছেলে মেয়েদের অবস্থা থেকে বুঝতে পারি। এর ফলে কি হচ্ছে, অশিক্ষিত বা কম শিক্ষিত জনগোষ্ঠী নারীদের যথার্থ মূল্যায়ন করছে না। সম্প্রতি নারীর প্রতি সহিংসতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে মেয়ে শিশুদের প্রতি সহিংসতা, এদের
বিকৃত যৌনাচারের শিকার হয়ে অনেক শিশু ইতিমধ্যে কবরে প্রবেশ করেছে। এর কারণ অনুসন্ধান করে দেখা যায় কিছু অনলাইন গ্রুপ যৌন সহিংসতা ছড়াচ্ছে। তারা শিশুদের নিয়ে বেশ কিছু অনলাইন গ্রুপ করে যৌনতা ছড়াচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম সবকিছুতে এসব গ্রুপ আছে। এর সঙ্গে যুক্ত কমেন্ট বক্সে মেয়ে শিশুদের সঙ্গে যৌনাচার সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা হয়। মানুষরূপী এসব পশুদের হাত থেকে আমাদের জাতিকে অবশ্যই বাঁচাতে হবে। মাননীয় স্পিকার, এ ধরনের আইডির ব্যাপারে আমাদের তথ্য সম্প্রচার বিভাগ অবহিত নয় এটা বলা যায় না। এই সকল গ্রুপকে চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এদেরকে শাস্তি এবং সংশোধনের আওতায় না আনলে সমস্ত জাতি চরম বিপর্যয়ের মুখোমুখি হবে। মাননীয় স্পিকার, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে আইনের কঠোর প্রয়োগ এবং বিশেষ করে হত্যাকাণ্ডের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা দরকার। ধন্যবাদ মাননীয় সদস্য এ বি এম মুশাররফ হোসেন, পটুয়াখালী 4। ধন্যবাদ। সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার ৭১ বিধির প্রশ্নটি হলো কলাপাড়া, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা বন্দরের নাব্যতা সংকট নিরসন, জরুরি ভিত্তিতে মেইনটেন্যান্স ডিরিজিং কার্যক্রম গ্রহণ এবং বন্দরের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার প্রসঙ্গে আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী জেলার কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্রবন্দর বাংলাদেশের একটি তৃতীয় সমুদ্রবন্দর। দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারণ, আমদানি রপ্তানি কার্যক্রমের গতিবৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্কৃতি এবং দেশের ব্লু ইকোনমি বাস্তবায়নের অন্যতম প্রধান অবকাঠামো। এই বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন বিনিয়োগের প্রকল্প গড়ে উঠেছে। ফলে পায়রা বন্দরের কার্যকারিতা কেবল একটি বন্দরের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু পূর্বে পায়রা বন্দরের চ্যানেলে 10 মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ নিরাপদ চলাচল ও নোঙ্গল করার রেকর্ড থাকলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় মেইনটেন্যান্স ডিরিজিং কার্যক্রম নিয়মিত পরিচালিত না হয় বর্তমানে চ্যানেলের নাব্যতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং অনেক স্থানে 10 মিটার থেকে কমে 5 থেকে 6 মিটারে নেমে এসেছে। এরপরে গভীর ড্রাফটের আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ বন্দরে প্রবেশ করতে পারছে না অথবা আংশিক মালামাল নিয়ে প্রবেশ করছে। নাব্যতা হ্রাসের কারণে জাহাজ চলাচল বিলম্ব, পণ্য খালাসের অতিরিক্ত সময় ব্যয়, আমদানি রপ্তানির অতিরিক্ত আর্থিক ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে পায়রা বন্দরের উপর নির্ভরশীল শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ভবিষ্যৎ বিনিয়োগ প্রকল্প সহ পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই অনতিবিলম্বে পায়রা বন্দরের চ্যানেলগুলি জরুরি ভিত্তিতে মেইনটেন্যান্স ডিরিজিং কার্যক্রম শুরু, ন্যূনতম 10 মিটার বা অধিক নাব্যতা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। নুসরাত তাবাসসুম জ্যোতি, মহিলা আসন নম্বর 50 নেই। মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2। সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত বিষয়টি হচ্ছে পুনরায় পুলিশ ফাঁড়ি স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার আসন 47 নওগাঁ 2, পত্নীতলা এবং ধামরাহাট 2টি থানা নিয়ে উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে পত্নীতলা উপজেলায় 11টি ইউনিয়ন, 1টি পৌরসভা। এই পত্নীতলা উপজেলার আমার ভারতের সীমান্ত বর্ডার এলাকা হচ্ছে 24 কিলোমিটার। পত্নীতলা উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হচ্ছে 57 কিলোমিটার এবং থানা কম্পাউন্ড থেকে পশ্চিম উত্তর কর্নারে 3টি ইউনিয়ন আছে যার দূরত্ব হলো 35 কিলোমিটার। এইখানে ইতিপূর্বে এই 3টি ইউনিয়ন হলো শেয়াড়া, নির্মইল এবং দিবর। এই 3টি ইউনিয়ন মিলে এর আগে আলপাকা উত্তরামপুর নামে একটি পুলিশ ফাঁড়ি ছিল, যা বর্তমানে নাই। এটি যদি পুনরায় স্থাপন করা হয় তাহলে উক্ত পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে ভারতের বর্ডার দিয়ে অবৈধ মাদকদ্রব্য প্রবেশ করে এবং অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং থানা কম্পাউন্ড থেকে দূরত্ব বেশি হওয়ার কারণে যে কোনো আইন শৃঙ্খলা অবনতি হলে সেখানে পুলিশ সরাসরি পৌঁছতে পারে না। তাই আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার উক্ত উপজেলায় পুনরায় পুলিশ ফাঁড়িটি স্থাপন করা হোক। তাছাড়া
আমাদের গোটা বাংলাদেশের সকল উপজেলাতেই পুলিশের জনবল কাঠামো অনুযায়ী পুলিশ সদস্যের যে হার এটা অত্যন্ত সে 2001 সালে যেটা ছিল ঠিক সেভাবেই আছে। এখন প্রত্যেকটা উপজেলা 50-60 জন একজন পুলিশ কনস্টেবল নিয়ে উপজেলাগুলো গঠিত, কিন্তু এটি জনবলের তুলনায় অত্যন্ত নগণ্য। এই কারণে আমি মনে করি সকল উপজেলাতেই পুলিশের সংখ্যা আরো বৃদ্ধি করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী 5। অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী 5 নেই। আচ্ছা, ও আছেন। মাননীয় স্পিকার, আপনাকে জি, সময় 2 মিনিট। ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয় দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের দাউকান্দিতে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র তৈরিকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আজ কয়েকদিন যাবৎ সংসদে স্বাস্থ্য সেবা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমার উপজেলায় পুঠিয়া দুর্গাপুরে আমরা দেখেছি স্বাস্থ্যসেবা কিছু যন্ত্রাংশ বা বিল্ডিং কম হলেও স্বাস্থ্যসেবা কিন্তু অনেক ভালো। আমি প্রতিটা প্রায় রুগীকে জিজ্ঞাসা করেছি স্বাস্থ্যসেবা আগে কেমন, তারা বলেছে আগের চেয়ে অনেক ভালো। তো যাই হোক মাননীয় স্পিকার, আমার আজকের বিষয় পুঠিয়ার দুর্গাপুরের দাউকান্দি দুর্গাপুর থেকে প্রায় 20 কিলো দূরত্ব, মানে চারিদিকে 20 মাইল দূরে কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই। ওইখানে আপনার অনেক দাউকান্দি সরকারি কলেজ আছে, ওইখানে অনেক শিল্প এলাকা, অনেক মানুষের ওখানে সমাগম, সেখানে কোনো স্বাস্থ্য উপকেন্দ্র নাই। ওইখানে পরিবার কল্যাণ সেবা কেন্দ্র আছে, ওইখানে আপনার সেবা শুধু পরিবার কল্যাণের মধ্যে সীমিত থাকে। এ বিষয়ে আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তার দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমাদের রাজশাহী থেকে সিভিল সার্জন সাহেব উনি আপনার একটা চিঠিও দিয়েছে যাতে ওখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র এবং 20 সদস্য বিশিষ্ট একটা স্বাস্থ্য কেন্দ্র ওখানে তৈরি করা হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার স্বাস্থ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে অতি বিলম্বে তাড়াতাড়ি যেন আমার ওখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র গঠন করা হয়। ধন্যবাদ মাননীয় সদস্য। খুলনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকের নোটিশের বিষয়টি হলো খুলনা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ। এই শহরটির পূর্ব এবং দক্ষিণ প্রান্ত থেকে যে প্রবেশপথ রূপসা ব্রিজ এর গোড়া থেকে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আছে। এই রাস্তাটি নির্মাণের জন্য 13 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন মেয়াদে সময় বৃদ্ধি পেয়েছে, কিন্তু রাস্তাটি নির্মাণ হয়নি, যে কারণে প্রতি বছর এই বৃষ্টি মৌসুমে খানাখন্দক হয়ে জনগণের ভোগান্তির শেষ নেই। সর্বশেষ একনেক মিটিংয়ে এই রাস্তাটির বিষয় উত্থাপিত হলে পুনরায় একটি তদন্ত দিয়েছে, যার কারণে আবার বিলম্বের মধ্যে পড়ে গিয়েছে। আমি দৃষ্টি টানতে চাই, অতি সত্বর এই রাস্তাটি নির্মাণ হলে লাখ লাখ লোক এখান থেকে চলাচল করে। রাস্তাটির দৈর্ঘ্য মাত্র 4 কিলোমিটার। আমি আজকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর এই রাস্তাটি নির্মাণ করার মধ্য দিয়ে জনদুর্ভোগ দূরীকরণের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিট 30 মিনিটসের বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।